তোমার মুখোশটা টেনে খুলে ফেলে দিয়েছে, আর এই জন্য মোহরের ওপর তোমার এত রাগ। আর তুমি কি ভাবছো তুমি যে মোহরকে কিছু করতে গেলে অদিতি সাপোর্ট করবে, আমরা সবাই সাপোর্ট করব, কিন্তু তুমি ভুলে যাচ্ছ যে সবচেয়ে বেশি সাপোর্ট করবে শঙ্খ। আর তাই জন্য শুধুমাত্র এটা ভেবো না যে অদিতি এই মোহরকে সাপোর্ট করবে, আর তাই জন্য তুমি অদিতিকে কন্ডেম করতে চাইছো। শোনো বাপান, এতদিন বাইরে ছিলে, কোনো কিছুর কোনো খোঁজ খবর তুমি রাখো না, সংসারে কোনো খোঁজ খবর রেখেছো না, বাবা মারও কোনো খোঁজ খবর রেখেছো। এখন এই কলেজটার পেছনে পড়ে, কলেজটাকে নষ্ট না করে, কলেজে অশান্তি বাঁধাবার না চেষ্টা করে, উচ্ছন্নে না পাঠিয়ে, বরঞ্চ বাবা মার সেবা করো, বাবা মার সেবা করো, ভালো কাজ করো, সব দিকে কাজ করো। দেখো আমাদের শিক্ষাগত যোগ্যতা আছে, আমরা এই কলেজে না পড়ালেও আমাদের দিন যাপন কিন্তু অন্য জায়গা থেকে করে নিতে পারবো, কিন্তু আমাদের কলেজের স্বার্থে সেটা আমরা করিনি, আমরা অন্য কোথাও যাইনি, আমরা এখানেই পড়েছিলাম। তাই জন্য বলছি, হ্যাঁ তুমি নিজেকে শোধরাবার চেষ্টা করো। হ্যাঁ, ওই কলেজে গিয়ে তুমি ছড়ি ঘোরা হয়ে লোয়ার স্টাফদের সঙ্গে নিয়ে লবি তৈরি করার চেষ্টা করবে, সেগুলো কিন্তু আমরা হতে দেব না। তুমি ভেবো না যে তোমার কোনো খবর আমাদের কাছে নেই, আমাদের কাছে সব খবর আছে। মোহরকে তুমি শঙ্খর জীবন থেকেও সরাতে পারবে না, আমাদের এই সংসার থেকেও সরাতে পারবে না। তার কারণ আমরা 100% মোহরের ফলে থাকবো। আর তোমার ফলে আমরা -100% থাকবো। এবার তুমি কি করবে তুমি নিজে চিন্তা করে নাও। যখনই রেওয়াজ করতে বসবো তখনই কেউ না কেউ আসবে। কতবার স্টুডেন্ট গুলোকে বলেছি আমার রেওয়াজের সময় আমায় ডিস্টার্ব করবে, কেউ কথা শোনে। আসছি, তোদের বলেছি। কি ভেবেছিলে আমি মরে গেছি? আরে আমি ভূত নই, একদম জ্যান্ত মানুষ হয়ে ফিরে এসেছি, তোমার সামনে দাঁড়িয়ে আছি। ঠিক যেমন গেছিলাম তেমনই ফিরে এসেছি। তোমার বিশ্বাস হচ্ছে না? কি খবর ছিল তোমার কাছে? আমি তো জানতাম তুমি। ওই জন্য এই সাদা শাড়ি এইরকম বেশে তোমাকে কি ভেবেছিলে আমি মরে গেছি? আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল,
মাথায় চোট লাগে, তারপর ট্রিটমেন্ট হয়, অ্যাসাইলামে নিয়ে যাওয়া হয়। ওই একটা শর্ট টার্ম মেমোরি লস বলে, মানে সাময়িক স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলাম, কিছু মনে করতে পারছিলাম না। তোমার নাম্বারটা ওরা চেয়েছিল, আমি তারপরে যখন সুস্থ হলাম তখন মনে পড়লো সবকিছু। ওরা তোমার নাম্বারটা চাইলো, কিন্তু তোমার নাম্বারটা আমি দিতে পারলাম না। আসতে চেয়েছিলাম সাথে সাথে, কিন্তু মানে পুরোপুরি সুস্থ হয়ে একাই আসতে চেয়েছিলাম, যাতে নিজে তোমার সামনে আসতে পারি কোনো সাহায্য ছাড়া। দেখো এখন আমি ফিট অ্যান্ড ফাইন, পুরোপুরি সুস্থ, চলে এলাম তোমার কাছে। কি দেখছো? আমার কোনো জমজ ভাই নেই। কি দেখছো তো অবাক হয়ে? দেখো তোমার সামনে। কিন্তু কিন্তু তাহলে যে রোটে ছিল যে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে, আর তোমার মুখটাও দেখা যায়নি। জানি, মানে এইসব এই ব্যাপারে আমি কিছুই জানি না, মানে আমার জানার কথাও নয়, কিছুই জানতাম না আমি। রাস্তায় হঠাৎ একদিনে অ্যাক্সিডেন্টটা হয়, তারপর বুঝতে পারি যে মাথায় খুব জোরে চোট লেগেছে, আঘাত লেগেছে। কারা হসপিটালে নিয়ে গেল, কারা ট্রিটমেন্ট করালো, সেখান থেকে কারা আবার আমাকে অ্যাসাইলামে নিয়ে গেল, কিচ্ছু জানি না, কিচ্ছু বলতে পারবো না। যদি কেউ বলতে পারে সেটা ডাক্তারবাবুরা বলতে পারবে, আমি কিচ্ছু জানতাম না। আমার ওই মাথায় চোট লাগার জন্য একটা মানে স্মৃতিশক্তি হারিয়ে গেছিল কিছুদিনের জন্যে। তারপরে হঠাৎ করে একদিন ভোরের আলোর মতো স্পষ্টভাবে সবকিছু মনে পড়ে গেল, হঠাৎ করে। যখন সবকিছু মনে পড়লো দিদির, সবার আগে তোমার মুখটা আমার চোখের সামনে ভেসে উঠল। তারপর তোমার মুখটাকে আঁকড়ে ধরে এক এক করে সবকিছু মনে পড়তে লাগলো। এই বাড়ি, ঘর, আত্মীয় স্বজন, সবাই, আমার কাজ। কিন্তু তোমার ফোন নাম্বারটা আমি কিছুতেই মনে করতে পারছিলাম না, জানো, কিছুতেই মনে করতে পারছিলাম না। তারপর মানে সেটা আমার জন্য খুব কঠিন ছিল না তোমার ফোন নাম্বারটা খুঁজে বের করা, পেলাম। কিন্তু আমি চাইনি তোমার সাথে ফোনে যোগাযোগ করি, ফোনে কথা বলি। আমি চেয়েছিলাম সরাসরি সামনে এসে তোমার সামনে দেখা করি। এই চলে এলাম। আমি কিছুদিন আগেই চলে আসতে পারতাম, কিন্তু মানে এই পুরোপুরি সুস্থ হতে একটু সময় লাগে, তো তাই পুরোপুরি সুস্থ না হওয়া অব্দি আসতে চাইছিলাম না। বড় আমাকে ছাড়ছিল না। যখন মনে হলো যে হ্যাঁ এখন আমি পুরোপুরি সুস্থ, এখন নিজেই কোনো সাহায্য ছাড়াই আসতে পারবো, কনফিডেন্টলি চলে এলাম। তুমি কেমন আছো দিদি? কেমন থাকতে পারি আমি? আসলে তোমার মুখটা আমার চোখের সামনে ভেসে উঠেছিল। তারও একটা অনুষঙ্গ আছে। একদিন কাগজে তোমার ছবি দেখেছি, তারপর 2-3 দিন তোমার প্রোগ্রামও দেখেছি। কেন, আমাদের অ্যাসাইলামে একটা টিভি ছিল, আর ওখানেই প্রথম দিন যখন তোমায় দেখলাম আমি তিতির বলে চিৎকার করে উঠেছিলাম। তখন ওখানে সবাই মানে ডক্টরসরা, সিস্টার্সরা, ওরা সবাই আমাকে জিজ্ঞেস করেন যে তিতির কে। তারপরে তো তোমার খোঁজ পাওয়া গেল, তুমি তো বিখ্যাত এখন। আমি তো বিখ্যাত হতে চাইনি ঈশান, আমি তোমার সাথে খুব সাধারণভাবে সংসার করতে চেয়েছিলাম।
তাই তুমি যা যা শর্ত দিয়েছিলে আমি তো সব মেনে নিয়েছিলাম। আমি চাই আমাদের জীবন এখন শর্তহীন হোক। আমাদের সংসারে কোনো রকমের শর্ত থাকুক সেটা আমি চাই না তিতির। দেখো, ঈশ্বরের দান নিয়ে তো সবাই পৃথিবীতে আসে। ঈশ্বর যাকে যতটুকু দেন ততটুকুই কিন্তু তার পরিধি। তার মধ্যেও দেখো, মানুষ মানুষের সামনে লড়াই ঝগড়া, কে কার আগে কতটা দৌড়বে, কে কতটা পৌঁছবে, কিন্তু যার ঠিক যতটা পৌঁছানোর সে কিন্তু ততটাই পৌঁছবে। মানে তাকে তুমি যতই পেছনে টেনে রাখার চেষ্টা করো না কেন, তাকে দমিয়ে রাখা তো যাবে না।